তো বুঝতেই পারছো বছরের পর বছর ধরে কিভাবে এই মন্দিরটি মহারাষ্ট্রের ট্র্যাডিশনকে বহন করে নিয়ে চলেছে। খুব সুন্দর একটি সকাল, যা মনটাকে একেবারে ভরিয়ে দেবে। আর কথায় তো আছেই, মর্নিং সোজ দ্য ডে। তোমার দিনের শুরুটাই বলে দেবে তোমার দিনটা কেমন যাবে। আর তা যদি হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তাহলে কি আর দিনটা খারাপ যেতে পারে? কি বলো তোমরা, তাই না? তো তাই আজ দুটিতে মিলে সকাল সকাল সন্ধান করে কোথায় চলে এলাম, কি বৃত্তান্ত, সেই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করে নেব আমার আজকের ব্লগে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর আজকে ব্লগের শুরুতে তোমাদের জানিয়ে রাখি, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে আমার বড়মশাইয়ের জন্মদিন। আর জন্মদিন বা কোনো বিশেষ শুভ অনুষ্ঠানে আমরা তো ছোটবেলা থেকে আমাদের মায়েদের দেখেছি যে মন্দিরে গিয়ে পুজো টুজো দিতে, আমরাও চেষ্টা করি সেই ট্র্যাডিশনটা ফলো করার। তো আজকে আমার ভোলানাথের জন্মদিনে আমরা চলে এসেছি পুনের একটা ফেমাস টেম্পলে। এটা কোথায় জানো? এটা হচ্ছে পুনের ওমকারেশ্বর টেম্পল। তো চলো আগে পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর আবার এর হিস্ট্রিটা নিয়ে তোমাদের সাথে ইন ডিটেলসে ডিসকাস করবো। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো মহাদেবের মূল মন্দির বা গর্ভগৃহ, আর তার ঠিক উল্টো দিকেই এটি হচ্ছে নন্দী মণ্ডপ। আর এই মন্দির চত্বরে বিশেষ বিশেষ তিথিতে পালিত হয় বিভিন্ন উৎসব। তো চলো প্রথমেই আমরা গর্ভগৃহে মহাদেবের দর্শন করে আসি। সকালবেলায় মন্দিরে এখন পুজোর প্রস্তুতি চলছে, আর আমাদেরও সুযোগ হয়ে গেল মহাদেবের অভিষেক দর্শন করার। এই মন্দিরটি মহারাষ্ট্রের পেশোয়া আমলে তৈরি, আর এর আর্কিটেকচারেও মারাঠা আর্কিটেকচার স্টাইল লক্ষ্য করা যায়। তোমাদের জানিয়ে রাখি যে মন্দিরটি হেরিটেজ গ্রেড 1 মনুমেন্টের স্বীকৃতি পেয়েছে। তো চলো প্রথমে মহাদেবের কাছে প্রার্থনা জানিয়ে আমরা পুরো গর্ভগৃহটা ঘুরে দেখি। চোখে পড়ল এই সুন্দর রঙ্গোলিটা। কি সুন্দর, তাই না? পুরো মন্দির জুড়েই ভীষণ শান্ত স্নিগ্ধ এক পরিবেশ, আর এখানে এই শান্ত পরিবেশে বহু মানুষ আসে মেডিটেশন করতে। মন্দিরটি অপূর্ব সুন্দর, খুব সুন্দর তার রূপ, আর ভীষণই ওয়েল মেইনটেইনড। এই মন্দিরটি ব্যাসাল্ট স্টোন, লাইম আর ব্রিক দিয়ে তৈরি, আর এর আউটার ওয়াল ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি। তো এখন আমরা পুরো গর্ভগৃহটা একবার প্রদক্ষিণ করে নিলাম। তো চলো এবার গর্ভগৃহ থেকে বেরিয়ে আমরা যাই নন্দী মণ্ডপের দিকে। আর এই গর্ভগৃহ ও নন্দী মণ্ডপের মাঝে আছে এই অগ্নিকুণ্ড। এটি হচ্ছে নন্দী মণ্ডপ। 1961 এর পানশেত ফ্লাডে এই মন্দিরটি সাবমার্জড হয়ে যায়, আর জলের স্রোতে এই নন্দী মহারাজের স্ট্রাকচারটিও ডিসপ্লেসড হয়ে যায়। পরে এটিকে আবার রিকনস্ট্রাক্ট করা হয় 1993-তে। তো তোমাদের জানিয়ে রাখি, এই মন্দিরটি পুনের শনিবার পেট এরিয়াতে রয়েছে, যেটি হচ্ছে পুনের মুথা নদীর তীরে।
আর এই মন্দিরটি পুনের পেশোয়া আমলে নির্মিত একটি মন্দির। তো বুঝতেই পারছো বছরের পর বছর ধরে কিভাবে এই মন্দিরটি মহারাষ্ট্রের ট্র্যাডিশনকে বহন করে নিয়ে চলেছে। 1740 থেকে 1760 সালের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাষ্ট্রের পেশোয়াদের কুলগুরু শিবরাম ভাট, এবং এর জন্য ডোনেশন দিয়েছিলেন চিমাজি আপ্পা, যিনি ছিলেন পেশোয়ার প্রথম বাজিরাওয়ের ভাই। আমি বুঝতে পারছি তোমরা ভাবছো যে এই নামগুলো কোথায় শুনেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, তোমরা ফেমাস বাজিরাও মাস্তানি মুভিতে এই ক্যারেক্টারগুলোর কথা শুনেছো। আমি সেই ক্যারেক্টারগুলোর কথাই বলছি। আর হ্যাঁ, এই প্রসঙ্গে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে সেখানে যে ফেমাস মাস্তানি মহলের কথাও তোমরা শুনেছো, তার উপর একটা সেপারেট ব্লগ আমার ব্লগে করা আছে, তো তোমরা পারলে সময় হলে সেটা দেখে নিও। তো চলো, এবার মন্দিরের এই অংশটা আমাদের ঘুরে দেখা হয়ে গেছে, এবার আমরা মন্দিরের বাকি অংশটা একটু ঘুরে দেখি, আবার তোমাদের সাথে এই ব্যাপারে আলোচনা করছি। তো এখন আমরা যাচ্ছি নন্দী মণ্ডপের ব্যাক সাইডে, চলো যাওয়া যাক। দেখো কি সুন্দর জায়গাটা, বেশ সুন্দর বসার জায়গাও করা আছে, আর সন্ধ্যেবেলায় বহু মানুষের ভিড় হয় এখানে। আর সামনে এই যে জায়গাটা দেখছো, এখানেও বহু দেবদেবীর বিগ্রহ রাখা আছে। চলো প্রথমেই আমরা যাই বিষ্ণু মন্দিরে। আর দেখো বিষ্ণু মন্দিরের পাশের এই প্রদীপ স্ট্যান্ডটি, পুনেতে প্রায় সব মন্দিরেই এই ধরনের প্রদীপ স্ট্যান্ড দেখতে পাওয়া যায়। আর এই যে এই হলো পুরো এরিয়াটা, আর এই জায়গাটা দিয়ে আমরা এখানটায় এলাম। চলো এবার যাই শনিদেব ও হনুমানজির মন্দিরে। মন্দিরের ভিতরে ভীষণ সুন্দর শান্ত পরিবেশ। এবার আমরা এই বাকি জায়গাটা একটু ঘুরে দেখি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দত্তা মন্দির। আর এই এরিয়াটাও মেন রোডের সাথে কানেক্টেড আছে যাতায়াতের সুবিধার্থে। তো জায়গাটা বেশ সুন্দর, খুব শান্ত নিরিবিলি, বেশ আধ্যাত্মিক পরিবেশ মেনটেন হচ্ছে এখানে। তো এতক্ষণ আমি তোমাদের বললাম যে এই মন্দিরটি কি করে বছরের পর বছর ধরে মহারাষ্ট্রের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে। এবার তোমাদের জানাই যে শুধু তাই নয়, মন্দিরটির সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কেন জানো? কারণ এখানে মহারাষ্ট্র তথা আমাদের ভারতবর্ষের মহান মহান সব দেশপ্রেমিকরা, যেমন বাল গঙ্গাধর তিলক, বিনায়ক দামোদর সাভারকর, তারা তাদের স্বাধীনতা সংগ্রামের অনেক গোপন মিটিং এখানে করতেন। হয়তো আমাদের স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতা ইতিহাসের অনেক ব্লু প্রিন্ট এখানে তৈরি করা হয়েছে, কে জানে সেই অজানা ইতিহাসের কথা, তাই না? আশা করছি তোমরাও আমার সাথে মন্দিরটা ঘুরে দেখলে। আসলে কি জানো, একটা জিনিস সামনে থেকে দেখা, তাকে সামনে থেকে অনুভব করা, আর ফটো বা ভিডিওর মাধ্যমে তুলে ধরা অনেকটাই ডিফারেন্স থাকে জানি, বাট তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, এইভাবেই তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার সাথে পুনে তথা মহারাষ্ট্র ট্যুর করার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।